So welcome everybody to the session. সবাই শুনতে পাচ্ছ তো কথা না? জি স্যার। জি স্যার। আমরা হচ্ছে চ্যাপ্টার 6 থেকে শুরু করব, ট্যাক্সেশনের বইয়ের চ্যাপ্টার 6। এর আগে আমরা শিখেছিলাম 7 হেডস অফ ইনকাম। ইনকাম আইটিও অনুযায়ী ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984, এখানে 7 হেডস অফ ইনকাম মানে ইনকামের 7টি ক্লাসিফাই করা হয়েছে, 7টা হেডে মানে 7টা হেডিং এ। এই 7 হেডস অফ ইনকাম আইটিওর মধ্যে রয়েছে। এর মধ্যে সবার শুরুতেই রয়েছে ইনকাম ফ্রম স্যালারি। মানে 7টি হেডে যে ডিফারেন্ট টাইপস অফ ইনকাম রয়েছে সেগুলি আমরা জানবো। আজকে আমরা ইনকাম ফ্রম স্যালারি নিয়ে আলাপ করব। সো হোয়াট ডাজ ইনকাম ফ্রম স্যালারি মিন? যাদের বই আছে দেখো, আর এখানে তো আমরা শেয়ারিং এ দেখতে পাচ্ছি। সো সেকশন 20 of ITO 1984 specifies 7 heads of income, এবং এই 7 হেডস এর মধ্যে স্যালারি ইজ দ্য ফার্স্ট ওয়ান। এই স্যালারি বলতে আমরা কি বুঝি সেটি যদি আমরা এখানে সেকশন 258 এর আওতায় দেখি, স্যালারি ইনক্লুডস এনি পে অর ওয়েজেস, এনি অ্যানুইটি, পেনশন অর গ্র্যাচুইটি, এনি ফিজ, কমিশন, এনি অ্যাডভান্স অফ স্যালারি, এনি লিভ এনক্যাশমেন্ট। এই যে বিষয়গুলির কথা উল্লেখ আছে এখানে, সবগুলিকেই আমরা স্যালারি হিসেবে আইডেন্টিফাই করব। স্যালারি বলতে আমরা নর্মালি কি বুঝি, যে তুমি যেখানে জব করো, where you are providing your services and what is you are getting as financial benefit, that is the salary। এটা তো আমরা সবাই বুঝি, কিন্তু এই স্যালারি মান্থলি একটা অ্যামাউন্ট পাওয়া যায়, সেটাকে আমরা স্যালারি হিসেবে বলে থাকি। তো সেটা এ নম্বরে বলা আছে, দেখো এনি পে আর ওয়েজেস, যেটি মান্থলি পাওয়া যায়। এর বাইরে আরো কিছু ইনকাম হয়, যে যেখানে জব করে সেখান থেকে মান্থলি যে সে একটি অ্যামাউন্ট পায়, তার বাইরেও অনেক কিছু ইনকাম সে অফিস থেকে পেতে পারে। যেমনি এখানে বলা আছে দেখো, অ্যানুইটি, পেনশন, গ্র্যাচুইটি, এনি ফিস, এনি কমিশন, এনি অ্যালাউন্স, তারপরে পারকুইজিটস আর প্রফিটস ইন লিভ আউট, তারপরে এনি অ্যাডভান্স অফ স্যালারি, এনি লিভ এনক্যাশমেন্ট। এই যত ধরনের বেনিফিট সে পাচ্ছে অফিস থেকে, এই সবগুলি ফাইন্যান্সিয়াল বেনিফিট কি আমরা একসাথে লয়ের ভাষায়, আইটিও 1984 এর ভাষায় বলছি স্যালারি। এক কথায় মানে এই সবগুলি মিন করা হচ্ছে। তো এখানে অ্যাডভান্স স্যালারি বলতে আমরা, যদি কেউ হয়তো এই মাসে হয়তো আগামী মাসের স্যালারি সে অফিস থেকে অ্যাডভান্স নিল, সেটাও স্যালারি ইনকাম হিসেবে, অ্যাডভান্স স্যালারি হিসেবে, এটাও পার্ট অফ স্যালারি। লিভ এনক্যাশমেন্ট, সে হয়তো বছরে একদিনও ছুটি নেয়নি, এই কারণে সে অফিস থেকে এই ছুটি না নেওয়ার এগেনস্টে সে কি করলো, ক্যাশ নিল, মানে ছুটিটাকে সে ক্যাশে কনভার্ট করলো, যে আমি অফিস করব, আমি ছুটিটা নিব না, এর বিনিময়ে আমি অফিস করে, তাহলে তুমি তো 12 মাসের স্যালারি নিচ্ছ, আর যে কয়দিনের তোমার এই ছুটি পাওয়ার কথা ছিল সেই ছুটিটি তুমি নাওনি, এ কারণে ওই ছুটির এগেনস্টে তুমি অফিস করে তুমি টাকা নিয়েছো, মানে এক এক দিনের যে তোমার স্যালারি আসে সেই হিসেবে। তো এটাকে বলা হয় লিভ এনক্যাশমেন্ট। তো এই যে ইনকামটা, এটা তো 12 মাসের স্যালারির বাইরের ইনকাম, সেটাও আমরা স্যালারি ইনকাম হিসেবেই কাউন্ট করবো অ্যাকর্ডিং টু আইটিও 1984। তাহলে স্যালারি বলতে আমরা কি বুঝবো, এই সব কিছু কি এক কথায় বুঝবো। আচ্ছা, এরপরে দেখি আমরা পয়েন্টস টু বি রিমেম্বার। স্যালারি বলতে যে বিষয়টি আমরা জানলাম, এখান থেকে যে বিষয়টি আমাদের বুঝতে হবে, মনে রাখতে হবে, পয়েন্টস টু বি রিমেম্বার্ড। Following points should be noted with regard to the chargeability of income under the head salary. স্যালারির সাথে এই বিষয়টি কি কি? নাম্বার 1, কি কি মনে রাখতে হবে? An income can be taxed under the head salaries only if there is a relationship of an employer and employee between the payer and payee. আচ্ছা, স্যালারি, তোমার স্যালারি ইনকামের উপর ট্যাক্স দিতে হবে যদি এটা তোমার ইনকাম হয়
এবং তুমি যেখানে জব করো তার সাথে তোমার রিলেশন হলো এমপ্লয়ার এন্ড এমপ্লয়ি, মানে সে নিয়োগদাতা, তুমি নিয়োগপ্রাপ্ত, এমপ্লয়ার এন্ড এমপ্লয়ি। এই রিলেশন যদি হয় সেখান থেকে তুমি স্যালারি পাচ্ছ, তখনই এটা ট্যাক্সেবল। তোমার বাবার স্যালারি ইনকামের উপরে সেটা তোমার ট্যাক্সেবল না, এই জন্য এটা আলাদাভাবে বলে দিয়েছি, এটা মনে রাখতে হবে। Whether there is a relationship of employer and employee is a question of fact to be decided on all the circumstances of the case. If it is found that there was no element of employer-employee relationship, income is accessible as income from other source. যদি এরকম হয় তোমার বাবার ব্যবসা প্রতিষ্ঠান, তুমি সেখানে তুমি কোনো জব করো না, সেখান থেকে তুমি টাকা নিচ্ছ, কিন্তু ওই প্রতিষ্ঠানে তোমার কোনো অ্যাপয়েন্টমেন্ট দেয়া হয়নি, তাহলে তো তুমি এখানে এমপ্লয়ি না, কিন্তু তুমি টাকা নিচ্ছ বাবার এখানে ইনস্টিটিউশন বা ব্যবসা প্রতিষ্ঠান, তাহলে এখানে তোমার এই ইনকামটা কিন্তু স্যালারি ইনকাম হবে না, কারণ ইউ আর নট অ্যাপয়েন্টেড অ্যাজ অ্যান এমপ্লয়ি। এই কারণে আমরা এইটাকে মনে রাখার জন্য বললাম এই পয়েন্টসগুলি, যে ইউ নিড টু রিমেম্বার যে রিলেশনশিপ হতে হবে এমপ্লয়ার অ্যান্ড এমপ্লয়ি। Thirdly, it does not matter whether the employee is a full-time employee or a part-time employee. আচ্ছা, তোমার স্যালারি ইনকাম হবে তুমি পার্ট টাইম হও অথবা ফুল টাইম হও, সেটি কোনো ম্যাটার নয়। পার্ট টাইম এর ইনকাম, ফুল টাইম এর ইনকাম সবই স্যালারি। নাম্বার 4, for instance, the salary received by a partner from his partnership firm carrying on a business is not chargeable as salaries, but as profit and gain from business or profession. তোমার যদি কোনো পার্টনারশিপ বিজনেস থাকে, সেখানে তোমার নিজের বিজনেসে তুমি নিজে এনগেজড, তুমি সেখানে লেবার দিচ্ছ, তুমি সেখান থেকে বেনিফিট নিচ্ছ, এটাও কিন্তু স্যালারি হিসেবে কাউন্ট হবে না। এটা কি হিসাবে কাউন্ট হবে? প্রফিটস এন্ড গেইন ফ্রম বিজনেস, তোমার বিজনেস থেকে প্রফিট গেইন সেই হিসাবে। কারণ তুমি তো আর ওখানে কোনো অ্যাপয়েন্টেড কোনো এমপ্লয়ি না, তোমার নিজের বিজনেস, তুমি নিজেই দেখাশোনা করছো, আরেকজন পার্টনার আছে সেও বসে, তুমিও বসো, সবাই মিলে দেখাশোনা করো এবং সবাই এখান থেকে ফাইন্যান্সিয়াল বেনিফিট নাও, এটা স্যালারি নেই, এটা আসবে প্রফিট এন্ড গেইন ফ্রম বিজনেস সেই হিসাবে। ওকে, বুঝছো কি? জি স্যার, আমি একটু লেট করে জয়েন করছি স্যার। এটা কি প্রথম টপিক ছিল? জি, স্যালারি নিয়েই আমরা শুরু করেছি। ওকে। তো এখানে আমরা এই 4টি পয়েন্ট বললাম স্যালারির সাথে, যে স্যালারি কাকে বলে সেটা তো শুরুতে আলোপ করেছি, তারপরে পয়েন্টস টু বি রিমেম্বার 4টি পয়েন্ট মনে রাখবে, যে সেখানে আমরা কি কি বলেছি, যে স্যালারি হতে হলে রিলেশনশিপ হতে হবে এমপ্লয়ার এন্ড এমপ্লয়ি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার স্যালারির ডেফিনিশন কি পড়তে হবে? তা তো অবশ্যই। আর তারপরে এই পয়েন্টস টু বি রিমেম্বার্ড, এই দুইটা কোশ্চেন আর কি পড়াইছেন? না, এটাই করিয়েছি। তো এই 4টি পয়েন্ট এটা মনে রাখতে হবে, তারপরে টপিকে যাই আমরা। স্যালারি রিলেটেড আইটেমস, এখানে কিছু ডেফিনিশন রয়েছে, এর মধ্যে একটি হলো পারকুইজিট। পারকুইজিট ইজ রিলেটেড টু স্যালারি, স্যালারির মতোই। কেন পারকুইজিট বলতে তাহলে কি বুঝি সেটা আগে দেখি। পারকুইজিট ইজ এ ক্যাজুয়াল emolument or benefit attached to an office or position in addition to salary or wages. তুমি যেখানে জব করো সেখানে তোমার রেগুলার স্যালারি পেমেন্টের বাইরেও অনেক বেনিফিট তুমি পেতে পারো, ফাইন্যান্সিয়াল বেনিফিট, সেগুলিকে বলা হয় পারকুইজিট। মনে করো তুমি বোনাস পাচ্ছ, তুমি বিভিন্ন ধরনের ভাতা পাচ্ছ, এই সবগুলি যত রকমের ফাইন্যান্সিয়াল বেনিফিট, এগুলিকে বলা হচ্ছে ক্যাজুয়াল এমুলিউমেন্ট অথবা বেনিফিট। এই সবগুলি হলো কি পারকুইজিট এক কথায়। এখানে দুইটা পয়েন্টে বলা আছে, দেখো, এনি পেমেন্ট মেড to an employee by an employer in the form of cash
or in any other form excluding basic salary, festival bonus, incentive bonus, not exceeding 10% of disclosed profit. আচ্ছা, বেসিক স্যালারি তুমি যেটি পাচ্ছ, তারপরে ফেস্টিভ্যাল বোনাস যেটি পাচ্ছ, এই রেগুলার যেগুলি পাও তুমি, সেগুলি স্যালারির মধ্যে। আর পার্কোইজিট এর বাইরের যেসব বেনিফিট তুমি পাচ্ছ সেগুলি। নাম্বার বি দেখো, এনি বেনিফিট ওয়েদার convertible into money or not, provided to an employee by an employer called by whatever name other than contribution to a recognized provident fund, approved pension fund, approved gratuity fund, and approved superannuation fund. আচ্ছা, তাহলে দুইটি বিষয় কি বললো, রেগুলার যে তুমি পাচ্ছ বেসিক স্যালারি, তুমি বোনাস পাচ্ছ, সেগুলি বাদে তুমি প্রভিডেন্ট ফান্ডে একটা কন্ট্রিবিউশন পাচ্ছ, এগুলি বাদে, এই রেগুলার এগুলি বাদে অন্যান্য যে বেনিফিট গুলি সেগুলিকে আমরা পার্কুইজিট হিসেবে বলছি। তাহলে পার্কুইজিট ইনক্লুড, তাহলে কি কি এগুলি বাইরে কি কি আছে যেগুলিকে পার্কুইজিট আমরা বলছি, সেটিকে আমরা এবারে আইডেন্টিফাই করি। দেখো, পার্কুইজিটস ইনক্লুডস দ্য ভ্যালু অফ রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। তুমি যদি হাউস রেন্ট পাও বা অফিস থেকে তোমাকে বাড়ি দেয় বা যেটাকে কি বলে কোয়ার্টার দেয়, এগুলি পার্কুইজিটের মধ্যে পড়বে। The value of any concession in the matter of rent respecting any accommodation, তোমাকে যদি অফিস থেকে একটি কোয়ার্টার দেয়, যেই কোয়ার্টারের মনে করো নর্মাল ভাড়া হলো 40,000, আর তোমাকে কনসেশনে দিচ্ছে, তোমাকে তোমার কাছ থেকে 10,000 টাকা একটা মিনিমাম অ্যামাউন্ট অফিস থেকে নেয় যে এমপ্লয়ি হিসেবে, কিন্তু ওইটার ভাড়া আসলে 40,000, তাহলে এখানে 30,000 টাকা যে তুমি বেনিফিট পাচ্ছ, এটি হলো একটা পার্কুইজিট। তারপরে the value of any benefit provided free of cost or at a concessionary rate, তোমাকে যদি ওই কোম্পানির কোনো প্রোডাক্ট অথবা সার্ভিস ডিসকাউন্টে দেয়, তুমি এমপ্লয়ি সেই হিসেবে, সেটিও তোমার জন্য পার্কুইজিট। The sum paid by an employer in respect of any obligation of an employee, এছাড়াও তোমাকে এমপ্লয়ার যদি কোনো পেমেন্ট করে, যদি কোনো ফাইন্যান্সিয়াল বেনিফিট দেয়, এই সবগুলি পার্কুইজিট। Thus the term perquisite means any casual emolument, fee or profit attached to an office or position in addition to salary and wages. আচ্ছা, এক্সাম্পল হিসেবে এখানে অনেক কিছু আছে, দেখো। এক্সাম্পল অফ পার্কুইজিটস আর ইন্স্যুরেন্স প্রিমিয়াম, তারপরে হাউস ফর ফ্রি, তারপরে এন্টারটেইনমেন্ট, কনভেন্স অ্যালাউন্স, কার, লিভ, প্যাসেজ, তারপরে এনি আদার অব্লিগেশন অফ দ্য এমপ্লয়ি, হাউস সার্ভেন্ট, গার্ডেনার, যে কাজের লোক, এগুলি যা যা থাকে, এই সকল বেনিফিট কি আমরা বলছি পার্কুইজিট। বুঝছো সবাই? জি স্যার। এখান থেকে যে ফাইন্যান্সিয়াল বেনিফিটটা পাচ্ছ, সেই বেনিফিট গুলি সেগুলি স্যালারি ইনকামের সাথে অ্যাড হবে, এবং টোটালটাই স্যালারি ইনকাম হিসেবে তুমি কাউন্ট করবে, এবং তার উপরেই তোমাকে ট্যাক্স পেমেন্ট করতে হবে। তারপরে আসি আমরা প্রফিটস ইন লিউ অফ স্যালারি। এটা মানে কি? The amount of compensation due to or received by an assessee from his employer at or in connection with the termination of or the modification of any terms. তুমি যেখানে জব করো, তোমাকে কোনো কারণে চাকরিচ্যুত করা হলো, মানে কি কারণে, মনে করো অফিসের লোক বেশি হয়ে গেছে, দরকার নেই, এখন তোমাকে ফায়ার করে দিল, টার্মিনেশন বলে এটাকে, টার্মিনেশন করে দিল। এখন এটা তো তোমার অপরাধের জন্য করেনি, এটি করেছে কেন, তোমাকে তাদের লোক বেশি হয়ে গেছে এই কারণে। তো এর জন্য এই টার্মিনেশন করলে তোমাকে হয়তো 3 মাসের, 2 মাসের বা 1 মাসের অ্যাডভান্স স্যালারি দিয়ে দিল, আর তোমাকে টার্মিনেশন লেটার দিয়ে দিল। তো এখন তুমি রেগুলার স্যালারি পেতে, আর এখন যে তুমি 1-2 মাসের এক্সট্রা তোমাকে দিয়ে দিল, এই এই এক্সট্রা অ্যামাউন্ট এটি কি হিসাবে তুমি কাউন্ট করবে ট্যাক্স পেমেন্ট করার ক্ষেত্রে? এটাকে তোমার এই স্যালারি হিসাবে কাউন্ট করতে হবে, এটাকে বলে প্রফিট। যে এখানে যে হেডিংটা আমরা বললাম, প্রফিটস ইন লিউ অফ স্যালারি।
এই ধরনের এগুলিকে আমরা প্রফিট বলছি, প্রফিট ইন লিউ অফ স্যালারি। তারপরে বি নম্বরে দেখো, এনি পেমেন্ট ডিউ টু আর রিসিভড বাই অ্যান এসএসসি ফ্রম প্রভিডেন্ট অর আদার ফান্ড টু দ্য এক্সটেন্ট টু হুইচ it does not consist of contribution by the SSC and the interest on such contribution. প্রভিডেন্ট ফান্ড রয়েছে, যেখানে তুমি জব করবে, একটি ফান্ড তারা তৈরি করে, যে এই ফান্ডে প্রতি মাসে তোমার স্যালারি থেকে মনে করো 10% কেটে রাখবে। তাহলে তোমার যদি বেসিক স্যালারি হয় 20,000 টাকা, তাহলে 10%-এ কত হবে? 2,000 টাকা। তাহলে 2,000 টাকা তোমার ওই 20,000 টাকা থেকে কেটে রাখবে। তাহলে 2,000 টাকা কেটে রাখলো, এটা একটা ফান্ডে জমা দিল, যে তুমি যখন জব ছেড়ে দিবে ওই ফান্ডে কত টাকা জমা হয়েছে সেখান থেকে তোমাকে একটা বেনিফিট দিবে। তাহলে এখানে নিয়মটা হলো, যেই পার্সেন্টেজ তোমার স্যালারি থেকে, বেসিক স্যালারি থেকে কেটে রাখবে, সেই পরিমাণ অ্যামাউন্ট এমপ্লয়ার ফান্ডে জমা দেবে। তাহলে প্রতি মাসে তোমার স্যালারি থেকে কাটলো 2,000 10%-এ, আর এমপ্লয়ার তোমাকে দিল 2,000, তাহলে টোটাল কত জমা হলো প্রতি মাসে? 4,000। তাহলে এই প্রভিডেন্ট ফান্ডে তোমার অ্যাকাউন্টে প্রতি মাসে 4,000 করে জমা হচ্ছে, এবং এক বছরে কত জমা হচ্ছে? কত? 48,000। 48,000। তাহলে 48,000 প্রতি বছরে জমা হচ্ছে। এটি আবার ইনভেস্ট করা হয়, সেই হিসেবে প্রফিট সহ বাড়বে। আচ্ছা, ধরলাম মনে করো প্রফিট সহ হলো 50,000, তো 50,000 টাকা পার ইয়ার জমা হচ্ছে। এখন তুমি 5 বছর জব করলে কত হলো? 5 5 25, তাহলে 2,50,000, 2,50,000 টাকা তোমার ওই অ্যাকাউন্টে জমা হলো, প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট। তুমি জব ছেড়ে দিচ্ছ, তোমাকে 2,50,000 টাকা প্রভিডেন্ট ফান্ডের এই টাকাটা তোমাকে দিয়ে দিবে। তখন জব না ছাড়লে তখন দিবে না, যখন জব ছেড়ে দিবে তখন ওই টাকাটা পাবে তুমি। এটাকে বলা হচ্ছে প্রভিডেন্ট ফান্ড। প্রভিডেন্ট ফান্ড থেকে যেটি তুমি পাচ্ছ বেনিফিট, সেটি তো আর সরাসরি স্যালারি না, এই জন্য এটাকে প্রফিট ইন লিউ অফ স্যালারির মধ্যে আমরা বলছি। ওকে, জি স্যার। তাহলে প্রফিট ইন লিউ অফ স্যালারি বলতে কি বুঝি, এখানে এ এবং বি দুইটা টার্মে এক্সপ্লেইন করা আছে। তারপরে দেখি আমরা এমপ্লয়ি বলতে কি বুঝাই। the person who works for an employer, আচ্ছা, যে কাজ করবে এমপ্লয়ারের জন্য সে এমপ্লয়ি। এটি হলো according to section 228 of the ITO 1984, employee in relation to a company include the managing director or any other director or other person who, irrespective of his designation, performs any duties or functions in connection with the management of the affairs of the company. এই ITO 1984 অনুযায়ী এমপ্লয়ি বলতে ম্যানেজিং ডিরেক্টর বলো, অন্যান্য ডিরেক্টর, এই সবাইকেই কিন্তু এই এমপ্লয়ি টার্মই বলা হচ্ছে। সেটা এখানে ক্লারিফাই করলো, যে শুধু কাজ করবে যে সে এমপ্লয়ি না, এমডি সেও এমপ্লয়ি, তারপরে অন্যান্য যারা ডিরেক্টর তারাও এমপ্লয়ি, সবাই কোম্পানি অ্যাফেয়ারের সাথে যারা আছে সবাই এমপ্লয়ি। এরপরে আমরা দেখবো এমপ্লয়ার। এমপ্লয়ার কে? যে এমপ্লয়িকে নিযুক্ত করে। who appoints or recruit the employee to work for him. আচ্ছা, এটা তো আমরা নরমালি জানি। সেকশন 227 of ITO 1984, employer includes a former employer. On the other hand, according to para 1F part B first schedule, employer means, আচ্ছা, এমপ্লয়ার বলতে এখানে আইটি অনুযায়ী যে আগে এমপ্লয়ার ছিল, এখন যেখানে জব করে, যে আগে এমপ্লয়ার ছিল সেও এমপ্লয়ার, তারপরে বর্তমানে যে সেও এমপ্লয়ার, তারপরে a company, firm, other association, a person, Hindu undivided family, or an individual engaged in a business or profession, the profit and gains whereof is accessible to tax under the head income from business or profession, maintaining a provident fund for the benefit of his or his employees. আচ্ছা, এখানে কোম্পানি, একটি কোম্পানি যে, অথবা একটি ফার্ম, অথবা আদার অ্যাসোসিয়েশন অফ পারসন,
এটা পার্টনারশিপ হোক, এই সবাই এরা সবাই কি এমপ্লয়ার হিসেবে আইডেন্টিফাইড অ্যাকর্ডিং টু আইটিইউ। তারপরে এনি ডিপ্লোম্যাটিক, কনসুলেট, ট্রেড মিশন or office of any intergovernmental organization located in Bangladesh maintaining a provident fund for the benefit of Bangladesh employees of such mission of office। যেসব ডিপ্লোম্যাটিক, কনসুলার রয়েছে, ট্রেড মিশন রয়েছে বাংলাদেশে বা অন্য দেশের, সেগুলিও এমপ্লয়ার হিসেবেই আইডেন্টিফাইড হবে। তাহলে আইটি অনুযায়ী এমপ্লয়ারকে একটু এলাবোরেটলি এক্সপ্লেইন করা আছে নাম্বার 1 এবং 2, যে ফর্মার এমপ্লয়ার সেও এমপ্লয়ার, তারপরে কোম্পানি, ফার্ম, অ্যাসোসিয়েশন অফ পারসন, 2 নম্বরের জন্য এনি ডিপ্লোম্যাটিক, কনসুলার আর ট্রেড মিশন, এই সবই এমপ্লয়ার। তারপরে আসি আমরা ওয়েজেস। ওয়েজেস বলতে কি বোঝায়? স্যার মজুরি, এমপ্লয়িকে যে মজুরিটা দেওয়া হয়। তার মানে এনি monetary remuneration রেমুনারেশন। by an employer especially for labor or service। তার মানে লেবার এবং সার্ভিসের এগেইনস্টে যে ফাইন্যান্সিয়াল পেমেন্টটা দেওয়া হয় সেটা হলো ওয়েজেস, বুঝছো? জি স্যার। আর স্যালারি কাকে বলে? স্যার স্যালারি তো বেতন, যেটা মাস শেষে দেওয়া হয় তো। তাহলে ওয়েজেস কাকে বলে? স্যার স্যালারি ডেফিনিশনটা আমি শুনি নাই তখন। স্যার দুইটা তো একই মনে হইতাছে, মজুরি। দুইটা একই, দুইটাই মাসে মাসে পায়, দুইটাই হলো সেই হিসাবে একই আর কি, কিন্তু দেয়ার ইজ সাম ডিফারেন্স। ডিফারেন্সটা হলো স্যার মজুরিটা, স্যার মজুরিটা মজুরিটা হয়তো পার ডে পায়, আর দিনে স্যালারিটা পার মান্থে দেওয়া হয়। পার ডে, পার মান্থ, সেটাও ডিফারেন্স না, এটা যে কোনো ভাবেই পেমেন্ট হতে পারে। ওয়েজও মান্থলিও দেয়। স্যার Monthly মজুরি wage মনে হয় payment করে। শারীরিক পরিশ্রমের ভিত্তিতে যেটা দেওয়া হয় সেটা মজুরি, আর যেটা অফিসিয়াল কাজে দেওয়া হয় সেটা বেতন। এটা কিছুটা বলেছে, তো আবার উল্টা বলেছে হচ্ছে লেবার। তো আমরা এখানে বললামই লেবার আর সার্ভিস, তার মানে এখানে লেবার আর সার্ভিস বলতে শারীরিক পরিশ্রম, কায়িক শ্রম, এর এগেইনস্টে যেটি দেয়া হয় সেটি হলো ওয়েজ। আর ফর ইওর স্কিল, ফর ইওর মেন্টাল সার্ভিস, ফর ইওর স্কিল, এর এগেইনস্টে যেটা দেয়া হয় সেটি হলো স্যালারি, বুঝছো? জি স্যার। তোমার যেটা স্কিল, মেন্টাল স্কিল আর এক্সপার্টাইজ, ইন্টেলেকচুয়াল এন্ড মেন্টাল স্কিল, এটার জন্য যেটি দেয়া হয় সেটি হলো স্যালারি। আর কায়িক স্যার আমি পরিশ্রমের এটাই জন্য মিন দেয়া হয় করছি। সেটি হলো ওয়েজ। গার্মেন্টস শ্রমিকরা সারাদিন কাজ করে, এটা হলো লেবার। লেবারের এগেইনস্টে দেয়া হচ্ছে ওয়েজ। তুমি অফিসে কি কাজ করছো? তুমি তো অফিসে বসে কাজ করো, সেই কাজটা কি? সেটা হলো তোমার স্কিল। তুমি পড়াশোনা শিখে অনেক তোমার ইন্টেলেকচুয়াল স্কিল, মেন্টাল স্কিল ডেভেলপ করেছে, সেইগুলি কাজে লাগিয়ে তুমি অফিসের জন্য অনেক বেনিফিট দিচ্ছ। এটা হলো ইউ আর ইউজিং ইউর স্কিল, এটাকে বলা হচ্ছে, এর এগেইনস্টে তোমার পেমেন্টকে বলা হচ্ছে স্যালারি, বুঝছো? জি স্যার। ওকে, এরপরে আমরা দেখি এলিমেন্টস অফ স্যালারি এন্ড এক্সপ্লানেশনস। তুমি হয়তো প্রতি মাসে অফিস থেকে একটি অ্যামাউন্ট পাচ্ছ, এটাকে স্যালারি বলছে, কিন্তু এটাকে গ্রস স্যালারি বলে। কিন্তু গ্রস স্যালারির মধ্যে অনেকগুলি বিষয় থাকে, অনেকগুলি পার্ট থাকে, সবগুলিকে অল টুগেদার সাম আপ করলে এটাকে কি বলে? এটাকে গ্রস স্যালারি বলে। গ্রস স্যালারির মধ্যে কি কি থাকে? একটা হলো বেসিক স্যালারি। বেসিক স্যালারি, তুমি হয়তো টোটাল স্যালারি পাচ্ছ 40,000। এখন এই 40,000-এর মধ্যে তোমার বেসিক হলো মনে করো 18,000। এই 18,000 হলো বেসিক স্যালারি। এই 18,000-এর সাথে তুমি এর মধ্যে 50% পাচ্ছ হাউস রেন্ট, তাহলে 18,000 বেসিক, আর 18,000-এর 50% কত? 9,000। তাহলে কত হলো? 27,000। তাহলে 27,000 হলো তোমার 50% হাউস রেন্ট সহ। এরপরে তুমি
আরো 5,000 টাকা পাচ্ছ ট্রিটমেন্ট মেডিকেল অ্যালাউন্স, তাহলে কত হলো? 32,000। তারপরে তুমি মনে করো অন্যান্য অ্যালাউন্স পাচ্ছ, আরো বিভিন্ন ধরনের অ্যালাউন্স থাকে না, সেই সব মিলে তোমার হলো টোটাল 40 বললাম, তাহলে গ্রস 40 আর বেসিক কত? 18। 18। তো এরকমের সবার স্যালারি এরকমের অনেকগুলি পার্ট থাকে, তো সেটি তোমার বুঝতে হবে যে বেসিক কাকে বলে এবং অন্যান্যগুলি কাকে বলে। আমরা এখানে এগুলি দেখবো। এক নম্বরে হলো বেসিক। বেসিক তো অলরেডি বললাম আমরা, এটি বুঝছো সবাই, এখানে এক্সাম্পল সহ অনেক কিছু আছে। তারপরে মনে করো ডিয়ারনেস অ্যালাউন্স। ডিয়ারনেস অ্যালাউন্সটা কি? বেসিকের উপরে প্রতি বছর তোমাকে হয়তো 5% 10% দেয়া হচ্ছে, যেহেতু প্রতি বছরই ইনফ্লেশনে টাইম ভ্যালু অফ মানি আছে, আমাদের মানির ভ্যালু কমে যায়, তাহলে এবছর তুমি যদি 40,000 টাকা স্যালারি পাও, এক বছর পরেও যদি 40,000 পাও, তাহলে তো আর 40,000-এর ভ্যালু 40 থাকলো না। তো এই জন্য তোমাকে একটি অ্যালাউন্স দেওয়া হয়, ডিয়ারনেস অ্যালাউন্স, যে মনে করো 5% দেওয়া হলো বা 10% দেওয়া হলো, তাহলে 10% কিসের উপর? বেসিকের। তো বেসিক কত ধরলাম? আমরা 18,000। 18-এর 10% কত হয়? 1,800, তাই না? তো এখন এই 18,000-এর উপরে সবকিছু মিলে তুমি যে 40,000 পেতে, ওর সাথে অ্যাড করবে 1,800, তাহলে এবছর তুমি স্যালারি গ্রস পেয়েছো 40,000, আগামী বছর থেকে জানুয়ারি থেকে তুমি পাবে 40,000, 41,800। 40,000 আরো 1,800, 41,800। এরকমের প্রতি বছর এটি বাড়তে থাকে, এইটাকে বলে ডিয়ারনেস অ্যালাউন্স। বোনাস। বোনাস তো আমরা সবাই জানি, প্রতি বছরে এটি ফেস্টিভ্যাল বোনাস দেয়া হয়, একটা দুইটা তিনটা চারটা এরকম এক একটা ফার্ম দেয়, এবং বোনাসটা কিন্তু হয় বেসিকের উপরে বেস করে। তুমি মনে করো ঈদে বোনাস পাচ্ছ, তার মানে কত পাচ্ছ? ওই 18,000 পাচ্ছ, 40 না, কিন্তু 40টা তোমার স্যালারি। ফুল বোনাস পাচ্ছ মানে হলো 18,000 পাচ্ছ। ডাবল বোনাস পাচ্ছ মানে হলো 36,000 পাচ্ছ। প্রতি বছর দুই ঈদে দুইটা বোনাস পাচ্ছ মানে হলো এই ঈদে 18,000, ওই ঈদে 18,000। কথা বুঝছো? জি স্যার। আচ্ছা, তারপরে হলো স্পেশাল অ্যালাউন্স। স্পেশাল অ্যালাউন্স বলতে তো অনেক কিছু স্পেশাল হতে পারে, তোমাকে যে কোনো পারপাসে, অফিসের পারপাসে হোক, যে কোনো পারপাসে যদি তোমাকে কোনো অ্যামাউন্ট পেমেন্ট করে, সেটি হলো স্পেশাল অ্যালাউন্স। মেডিকেল অ্যালাউন্স তো মেডিকেল পারপাসে দেওয়া হয়, মানে ট্রিটমেন্টের জন্য। তো অনেক অফিসে প্রতি বছর এটি তোমাকে একটি ফিক্সড, প্রতি মাসে ফিক্সড অ্যামাউন্ট দেয়া হতে পারে, 3,000 5,000, অথবা বেসিকের একটি পার্সেন্টেজ হিসেবেও দেয়া হতে পারে, এটাকে বলে মেডিকেল অ্যালাউন্স। তারপরে হলো হাউস রেন্ট অ্যালাউন্স। তার মানে তোমাকে ওই যে বললাম এক্সাম্পল হিসেবে, যে 18,000 টাকা তোমার স্যালারি, 50% দেওয়া হচ্ছে হাউস রেন্ট, তার মানে 9,000 টাকা তুমি পাচ্ছ হাউস রেন্ট। 60% দিলে 70% দিতে পারে, সেই অনুযায়ী তোমার হাউস রেন্ট আসবে। তো এটি তোমার বেসিক যদি বাড়ে, এবছরের বেসিক কত? 18,000, আগামী বছর তোমার বেসিক কত হবে? ওই যে 10% বেড়েছে এক্সাম্পল দিলাম, জি স্যার। তাহলে 1,800। 1,800। তাহলে আগামী বছরে তোমার বেসিক কত? 19,800। 19,800। তা আগামী বছরে যেহেতু তোমার বেসিক 19,800, তাহলে তোমার হাউস রেন্ট কত আসবে? 9,000 আসবে না, কিন্তু আরো বেশি আসবে। আরো 9,000-এর সাথে তোমার ওই যে এখন তো 19,800, এর 50%, এর অর্ধেক তোমার আসবে। তার মানে কি 10,000-এ 19,800 10,200 কম 19,800 নাকি? ভাগ 2 স্যার 9,900। তো এরকমের ক্যালকুলেট করতে হবে। রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, তোমাকে যদি ইয়ে দেওয়া হয়, কোয়ার্টার দেওয়া হয়, মানে ভাড়া দিতে হয় না তোমাকে, সেটিকে বলে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। তারপরে অ্যাকোমোডেশন একটা কনসেশন রেট, তোমাকে অ্যাকোমোডেশন দিল মানে কোয়ার্টার দিল, কিন্তু ফুল ভাড়া না নিয়ে তোমার কাছ থেকে অল্প ভাড়া নিচ্ছে, এটাকে বললে কনসেশন। এন্টারটেনমেন্ট অ্যালাউন্স হলো তোমাকে যদি এই কারণে কোনো ভাতা দেয় 1,000 টাকা পার মান্থ,
তোমার ইন্টারনেট বিল, ডিশের বিল বিভিন্ন পারপাসে দিতে পারে, এটিকে বলে ইন্টারনেট এন্টারটেইনমেন্ট অ্যালাউন্স। তারপরে কনভেন্স অ্যালাউন্স হলো যাতায়াত ভাড়া, তোমাকে অফিসে যেতে হচ্ছে, অনেক অফিস থেকে গাড়ি দেয়, তারা তোমাকে কনভেন্স অ্যালাউন্স দিবে না, কিন্তু যারা গাড়ি না দেয় দে আর প্রোভাইডিং কনভেন্স অ্যালাউন্স, প্রতি মাসে হয়তো তোমাকে একটি ভাড়া হিসেবে তোমাকে বেসিকের একটি অ্যামাউন্ট দিবে, যেহেতু তোমাকে অফিস থেকে গাড়ি দিচ্ছে না, এটাকে বলে কনভেন্স অ্যালাউন্স। কখনো কখনো কনভেন্স ফ্যাসিলিটিসও দিয়ে থাকে। স্যার আবার একটু আগের টপিকসটা একটু স্ক্রিনশট নিতে পারি নাই। হ্যাঁ স্যার ঠিক আছে। কনভেন্স অ্যালাউন্স বললাম, তারপরে কনভেন্স ফ্যাসিলিটিস হলো তোমাকে যদি অফিস থেকে গাড়ি দেয়, প্রাইভেট কার দেয়, সেটি হলো কনভেন্স ফ্যাসিলিটিস। অ্যাডিশনাল কনভেন্স অ্যালাউন্স অ্যালং উইথ কনভেন্স ফ্যাসিলিটিস, অনেকে তোমাকে অ্যালাউন্সও দিচ্ছে, আবার গাড়িও দিচ্ছে, আবার ক্যাশও দিচ্ছে, এটা হলো অ্যালাউন্স উইথ ফ্যাসিলিটিস। তারপরে ফিস এন্ড কমিশন, যদি তোমাকে কিছু রকমের দিয়ে থাকে কোনো কারণে ফি বা কমিশন, সেগুলিও তোমার স্যালারি ইনকামের সাথে আসবে। সার্ভেন্ট অ্যালাউন্স যদি দিয়ে থাকে তোমার কাজের লোক হিসেবে, কম্পেনসেশন, অ্যানুইটি, আউটস্ট্যান্ডিং স্যালারি, অ্যাডভান্স এগেইনস্ট স্যালারি, পেনশন, গ্র্যাচুইটি, এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড। রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড তো আগে এক্সাম্পল বলেছি, প্রভিডেন্ট ফান্ড কাকে বলে, কিভাবে ফর্ম করে, এটি বলেছি। আচ্ছা, এই সবগুলি যা যা বললাম, এই সবগুলি মিলে হচ্ছে তোমার স্যালারি ইনকাম। এখান থেকে যত ধরনের বেনিফিট পাচ্ছ টোটালটা সাম আপ করে অল টুগেদার যে ফিগারটা আসে সেটা হলো ইনকাম ফ্রম স্যালারি। এবং তুমি যে ট্যাক্স পেমেন্ট করবে, আমাদের মূল টার্গেট টু আর টকিং অ্যাবাউট দ্য ট্যাক্স, হাউ টু ক্যালকুলেট ট্যাক্স। তো তুমি যে ইনকাম ফ্রম স্যালারির উপরে ট্যাক্স ক্যালকুলেট করবে, সেক্ষেত্রে তোমাকে ইনকাম ফ্রম স্যালারি হিসেবে কত অ্যামাউন্টের উপরে ট্যাক্স ক্যালকুলেট করতে হবে, সেজন্য তোমার এইভাবে সব ক্যালকুলেট করতে হবে। বেসিক হিসেবে কত পাচ্ছ, অন্যান্য যত আইটেম এখানে বললাম সব অ্যাড করে যে ফিগারটা আসবে, এটি হলো ইনকাম ফ্রম স্যালারি। এর উপরে তুমি সার্টেন পার্সেন্টেজ ট্যাক্স ক্যালকুলেট করবে। এবারে আমরা একটা ফরম্যাট দেখব, যে যা যা বললাম 17%। কি 17%? স্যার যে ইনকামের উপর যে ট্যাক্স দেব কি বললেন? ট্যাক্স তো বিভিন্ন রেটে দিব আমরা। তোমার আমরা আগেও বলেছিলাম কত টাকা ইনকাম হলে ট্যাক্স দিতে হবে। স্যার 3.5 লাখ মেলদের জন্য আর 3.5 লাখ ফিমেলদের জন্য ট্যাক্স ফ্রি, আর তার উপর থেকে তাহলে আমরা এক্সাম্পল হিসাবে যে বললাম 40,000 ইনকাম তোমার, তাইলে তোমাকে ট্যাক্স দিতে হবে? জি না স্যার, হুম, জি না। কেন? 40,000 স্যার টাকা মান্থলি ইনকাম হলে 12 মাসে ইনকাম কত? ও এটা থেকে দিতে হবে 12 মাসে হবে হ্যাঁ, 4 4 লাখ। হ্যাঁ দিতে হবে স্যার। তাহলে তো তোমার ট্যাক্স দিতে হবে, দিতে হবে হ্যাঁ না কেন? 5%, 1 লাখের উপর 5%। 25,000 টাকা স্যালারি পাইলে ট্যাক্স দিতে হবে? 25 গুণ 12 25। হুম, স্যার না, দিতে হবে না। ওকে ফাইন। এবারে আমরা আলাপ করব নন অ্যাসেসেবল ইনকাম আন্ডার দ্য হেড স্যালারি। নন অ্যাসেসেবল, যার উপরে ট্যাক্স দিতে হয় না, সেই সব বিষয়গুলি কি কি? নাম্বার 1, আচ্ছা, বাংলাদেশি রেসিডেন্ট যেসব এমপ্লয়ি রয়েছে, নাম্বার 1, এনি ইনকাম from a provident fund established under the Provident Fund Act 1925 or workers participation fund. প্রভিডেন্ট ফান্ড হিসেবে এনি ইনকাম যেটা তুমি পাচ্ছ, তার উপরে তোমাকে কি করতে হচ্ছে না, ট্যাক্স দিতে হচ্ছে না। এনি স্পেশাল অ্যালাউন্স, বেনিফিট or perquisite specially granted to meet some official expense
অফিসের পারপাসে যদি তোমাকে কোনো বেনিফিট দেয়, মানে কি, মানে অফিস তোমাকে প্রতি বছর 1 লাখ টাকা দেয়, কি জন্য? তোমাকে হয়তো এই যে বিভিন্ন ডিস্ট্রিক্টে ভিজিট করতে হয়, অফিসের ব্রাঞ্চগুলি ভিজিট করতে হয়, তারপরে কখনো ইন্ডিয়া যেতে হয়, প্লেনের ভাড়া আছে। তো এরকমের তুমি ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছ প্লেনে, তারপরে তুমি যশোর যাচ্ছ, সৈয়দপুর যাচ্ছ, প্লেনে যাচ্ছ অফিসের কাজে, এই কারণে তোমার হয়তো 1 লাখ টাকা বিল আসে। তো এটা তো অফিসের কাজে, এটার উপরে তোমার মানে ট্যাক্স আসবে না, মানে ট্যাক্স ক্যালকুলেশনের এটা বাইরে। আচ্ছা, নাম্বার 3 পেনশন, পেনশন হিসেবে যা পাচ্ছ সেটিও বাইরে। নাম্বার 4 গ্র্যাচুইটি আপ টু 2.5 crore। গ্র্যাচুইটি ফান্ড যদি কোম্পানি ফর্ম করে, এখানে যদি জমা হয়, এই ফান্ডে তো টাকা জমা হতে থাকে, 2.5 crore পর্যন্ত তোমাকে ট্যাক্স দিতে হবে না, এরপরে যখন জমা হবে তখন ট্যাক্স দিতে হবে। তারপরে এনি রিসিভড ফ্রম গভর্নমেন্ট and recognized provident fund, approved superannuation fund, and a workers participation fund not exceeding 50,000। আচ্ছা, প্রভিডেন্ট ফান্ড তো আমরা আলাপ করেছি, তো প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে তো ট্যাক্স দিতে হবে না, আগে বলেছি। নাম্বার, এটা প্রভিডেন্ট ফান্ড এটা ডিটেইলস আছে এখানে, জাস্ট এতটুকু আমরা বললাম। নাম্বার 6 ইন্টারেস্ট অন রেকগনাইজড প্রভিডেন্ট ফান্ড। আচ্ছা, ইন্টারেস্ট বলতে প্রভিডেন্ট ফান্ডে যে টাকা জমা দেওয়া হচ্ছে, সেই টাকা যত জমা হচ্ছে, এখানে তো দুইটি পার্ট থাকে, আগেই বলেছিলাম, তোমার স্যালারি থেকে একটি কেটে রাখে, আর এমপ্লয়ার আরেকটি সেম পার্ট সে কন্ট্রিবিউট করে, তো এটি আবার ইনভেস্ট করে, সেখান থেকে প্রফিট আর্ন করা হয়, এবং সেই প্রফিট আর্নের উপরে তোমাকে ট্যাক্স দিতে হবে না আপ টু 14.5% পার অ্যানাম। 14.5% এই রেটে ইন্টারেস্ট আর্ন করা হলে তার উপরে ট্যাক্স দিতে হবে না, এর বেশি হলে সেটা ট্যাক্স দিতে হবে। তারপরে এনি অ্যামাউন্ট রিসিভড বাই অ্যান এমপ্লয়ি অফ এ গভর্নমেন্ট অর্গানাইজেশন, a local authority, or an autonomous or semi-autonomous body at the time of his retirement. রিটায়ারমেন্টের সময় যে বেনিফিট পাচ্ছে, এনি অ্যামাউন্ট রিসিভড, এবং এটি শুধু গভর্নমেন্ট অর্গানাইজেশনে যারা এমপ্লয়ি তাদের ক্ষেত্রে প্রযোজ্য। ফরেন এমপ্লয়িজের ক্ষেত্রে কিছু বিষয় আছে আলাদা, এখানে 1 2 3 4 চারটি পয়েন্টে আছে। আচ্ছা, এরপরে কিছু ক্যালকুলেশন, কিছু ফরম্যাট রয়েছে, ওটা আমরা আগামী ক্লাসে দেখবো, এটা সময় বেশি লাগবে। আজকে আমরা এই পর্যন্ত আলাপ করলাম, কোন পর্যন্ত? লাস্ট টপিক, নন অ্যাসেসেবল ইনকামস আন্ডার দ্য হেড স্যালারি। নন অ্যাসেসেবল ইনকাম আন্ডার দ্য হেড স্যালারি এই পর্যন্ত আজকে আমরা জানলাম, আর ক্যালকুলেশন ফরম্যাট এগুলি পরের ক্লাসে আলাপ করব। এতটুকু sir. নিয়ে প্রশ্ন থাকলে, কোশ্চেন থাকলে বলো। বুঝছো? জি স্যার। স্যার এটা এই রেকর্ডিংটা তো আজকে দিবেন না? রেকর্ডিং তো আছে, দরকার হলে দিব ইনশাআল্লাহ। স্যার একটু দিয়ে দিন স্যার, আমি ফার্স্টের দিকে একটু মিস করছি। ওকে, ইনশাআল্লাহ, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।